24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে রাজপথে মাইরা পরাজিত করতে হয়েছে, যেটা পলিটিক্যাল পার্টিগুলো বড় অংশে করছে। এখন তো আসলে বল ভারতের কোর্টে, কারণ যা কিছু করার ভারত কি করে, বাংলাদেশ যা করার করে ফেলছে। আমরা কিন্তু ভারতের বিরোধী না, আমরা কিন্তু ভারতের জনগণের বিরোধী না, আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধী। আপনি কনভিক্টেড একটা আসামিকে ভিআইপি মর্যাদা দিয়ে রাইখা দিবেন, রাইখা দিয়ে বলবেন যে ভারতের জন্য যদি কেউ থ্রেট হয় তাদেরকে বাংলাদেশ কোনো সহযোগিতা করবে না, আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না, হয় নাকি? হাসিনা প্রশ্নের শুরু হওয়ার আগ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে আগানোর কোনো স্কোপ তো তারেক রহমানের সামনে নাই। ব্রিক্সের পুরা যে ইয়েটা আছে, স্পেকট্রামটা আছে, ওই স্পেকট্রামের ভেতরে আমার মনে হয় যে বাংলাদেশ এখনও অতটা শক্তিশালী স্পেস ক্রিয়েট করতে পারেনি যে সেখানে সে পলিসিটাকে নাড়াইতে পারবে, এবং ওই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না এটা তার গুডউইল। তারেক রহমানকে ইনভাইট করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকায় যেটা আসছে যে তাকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে ইনভাইট করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। তো এটা নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন ওই ব্রিক্স সম্মেলনে সরকার যাবে বা সরকার প্রধানের যাওয়া ঠিক হবে, বা কি সরকারের কি পজিশন এই বিশেষ করে ভারতের যে যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে? দেখেন, ভারতের এই পরিস্থিতির ক্ষেত্রে আপনার তারেক রহমান বিবিসির সাথে ইন্টারভিউতে বাংলাদেশ আসার আগেই পরিষ্কার করেছেন। উনি বলেছেন যে দেখেন, আমার হইল বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে। এখানে বাংলাদেশের জনগণ 5 তারিখে ভারতের ব্যাপারে রায় দিয়ে দিচ্ছে স্পষ্টভাবে। তো ফলে এর চেয়ে স্পষ্ট তার বলা যায় না যে উনি বলেছেন আমি জনগণের সাথে থাকবো। তো জনগণ এখানে বাংলাদেশে 5 তারিখে গণঅভ্যুত্থান তো শুধু হাসিনার বিরুদ্ধে হয়নি, এটা অ্যাট দ্য সেম টাইম ভারতের যে পররাষ্ট্রনীতি, ভারতের একটা অ্যাসেট বা ভারতের একটা শাখা আকারেই তো আওয়ামী লীগ হাসিনাকে দেখা হয়েছে। এবং আপনি দেখবেন যে পুরো গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে এখানে ভারত বিরোধী আন্দোলন ছিল সবচেয়ে জনপ্রিয় ফেনোমেনা। তো ফলে সেখানে ভারতের ব্যাপারে এই যে পজিশন, এবং এই পজিশনে আপনি দেখবেন যে আরেকটা হলো বাংলাদেশে ভারত বিরোধিতা বলেন, ভারতের সাথে সম্মানজনক চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি বলেন, এগুলোর উদ্গাতা কারা? শুরু করছে তো আপনার এটা প্রাতিষ্ঠানিকভাবে কাঠামোগতভাবে বিএনপি শুরু করছে। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রের কথা আপনারা জানেন। তো সেদিক থেকে আপনি যদি চিন্তা করেন, ফলে বাংলাদেশের একটা প্রধান গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক দল হিসাবে বিএনপির এই সুযোগই নাই যে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ভারত কি চাইলো সেটাকে মূল্যায়ন করা। বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা সেই স্বার্থকে সমুন্নত রেখে সবার আগে বাংলাদেশ নীতির আলোকে ডেফিনেটলি সম্পর্ক করতে, কারোর সাথে সম্পর্ক করতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে যদি ভারতের কথাটা বলেন, সে এখন তো আসলে বল ভারতের কোর্টে, কারণ যা কিছু করার ভারত কি করে, বাংলাদেশ যা করার করে ফেলছে। তো বাংলাদেশ গণঅভ্যুত্থান হয়ে গেছে, পলিটিক্যাল সিনারি চেঞ্জ হয়ে গেছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, ফলে উদ্যোগ যা নেওয়ার ভারতকে নিতে হবে। কারণ ভারত উদ্যোগ নিতে যদি ফেল করে, সেক্ষেত্রে ভারত এখানে যারা কথা বলছে, আমরা বলতেছি যে ভারতের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিটাই আগে রিভিউ করতে হবে। তার বাংলাদেশ বিষয়ে তার যে নীতিটা, এই নীতিটা তাকে চেঞ্জ করতে হবে। এই নীতির আলোকে যদি দেখে, সে বারবার পরাজিত হবে। এবং এখন সে যে চেষ্টাগুলো করতেছে হাসিনা আওয়ামী লীগকে নিয়ে, এবং ভারতের মিডিয়াগুলোতে যেভাবে তারা দেখে, তারা কী প্ল্যান করতেছে, তারা প্ল্যান করছে এখানে হাসিনাকে আনবে এবং প্রচুর লোক সমাগম হবে এবং একটা বিপুল কেওয়াজের মধ্য দিয়ে হাসিনা এখানে প্রবেশ করবে। ঠিক গণঅভ্যুত্থানের মডেলটা তারা হাসিনার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। সো এই যে উইশফুল চিন্তা এবং প্রচুর কাব্য সাহিত্য তারা তৈরি করতেছে, একদম ফিকশন, গল্প। এবং আওয়ামী লীগ কিন্তু গল্প ছাড়া চলতেই পারে না, তারা কিন্তু রিয়েলিটির চেয়ে গল্পে তারা বসবাস করে। যেই কারণে তারা বুঝতেও পারে না যে মানুষ তাদের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান করতে পারে, কারণ তারা মনে করে তারা সবচেয়ে শক্তিশালী, তারা মনে করতে মাসুল পাওয়ার বলতেই তারা তারপরে আপনার ভায়োলেন্স করার শক্তি তাদের ধারে কাছে কেউ নেই। ফলে তারা কখনো বিশ্বাস করে না যে মানুষ ফুসে উঠবে এবং তাদেরকে রাজপথে মাইরা পরাজিত করবে। শুধু পপুলার গণঅভ্যুত্থান হয় নাই, 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে রাজপথে মাইরা পরাজিত করতে হয়েছে, যেটা পলিটিক্যাল পার্টিগুলো বড় অংশে করছে, সাধারণ মানুষ তো নামছিল। ফলে সেই ক্ষেত্রে বিএনপি এক্ষেত্রে আলাদা করে বাংলাদেশের জনগণের বাইরে গিয়ে কোনো আলাদা নীতি করার সুযোগ নেই, সেটা করবে না, সেটা তার ইস্তেহারও বলে না। আর তারেক রহমান যে স্পষ্ট ঘোষণা দিয়েছে সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি, সেই সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রধানতম প্রতিবন্ধকতা এখানে দেশের ভিতরে যারা কালচারাল অ্যাসেট যেগুলো আওয়ামী লীগ রেখে গেছে এবং পার্শ্ববর্তী স্বার্থে পরিচালিত হয়, তারা প্রতিনিয়ত কীভাবে ডিস্টার্ব করতেছে এটা সরকার দেখতেছে, সরকার এটা ফেস করতেছে। তারপরেও ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণের কথা আমরা জানি। এবং সেই আমন্ত্রণের আগে
প্রথম কথা হলো আপনি চান কি, যে চান দুই দেশের মধ্যে একটা স্থিতিশীল সম্পর্ক থাকবে এবং এক দেশের নিরাপত্তার ক্ষেত্রে আরেক দেশ সহযোগিতামূলক ভূমিকা পালন করবে, তাই তো? তো আপনি বর্ডার কিলিংয়ে নিয়ে তো কোনো উদ্যোগ নেন নাই, বারবার প্রতিবাদ জানানোর পরেও পুশিন সরকার ঠেকাই দিচ্ছে সতর্কভাবে, সচেতনভাবে, খুব সোচ্চারভাবে, কিন্তু আপনি তো সেই চেষ্টা করে যাচ্ছেন। তারপরে আপনি যদি মনে করেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কেউ আপনার অন্যায় তৎপরতা বা সন্ত্রাসবাদী তৎপরতা করবেন, এই ব্যাপারে বাংলাদেশ সহযোগিতা করবে, ফাইন, অবশ্যই বাংলাদেশ সহযোগিতা করবে। কিন্তু আপনি কনভিক্টেড একটা আসামিকে ভিআইপি মর্যাদা দিয়ে রাইখা দিবেন, রাইখা দিয়ে বলবেন যে ভারতের জন্য যদি কেউ থ্রেট হয় তাদেরকে বাংলাদেশ কোনো সহযোগিতা করবে না, আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না, হয় নাকি? ফলে বাংলাদেশ চাইলেও তো আপনাকে সহযোগিতা করতে পারতেছে না। ফলে আবারও ঘুরে ফিরে ওই জায়গায় আসতেছে, হাসিনা প্রশ্নের শুরু হওয়ার আগ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে আগানোর কোনো স্কোপ তো তারেক রহমানের সামনে নাই, রাখা হয় নাই। এখন এই যে সম্মেলনটা হবে, এই সম্মেলনটা তো শুধু ভারতের সম্মেলন না, সেই সম্মেলনটা আরও অন্যান্য দেশ আছে। সেই সম্মেলনের আপনার ধরেন যে একজন আমন্ত্রিত মেহমান হিসাবে যাওয়ার ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয় নাই। তবে সরকার ভারতের ব্যাপারে সিদ্ধান্ত মোটামুটি পরিষ্কার। জনগণ যতক্ষণ পর্যন্ত ভারতের ব্যাপারে না চাইবে যে সম্পর্ক এই লেভেলে আগাক, ততক্ষণ পর্যন্ত সরকার আসলে আগানোর সম্পর্ক সম্ভব না এবং সুযোগও নেই কোনো। অনেক ধন্যবাদ জিএলএস খান। ওই ব্রিক্স সম্মেলন এটা তো সামনে, যেহেতু এই এখন ভারতের সাথে এখন যে নতুন করে যে জটিলতার দিকে যাচ্ছে বা টানাপোড়েন তৈরি হলো, যেটা সেটার প্রেক্ষাপটে এই যে ব্রিক্স সম্মেলন যাওয়া না যাওয়া, এখন সরকার তো এটা নিয়ে চিন্তা ভাবনায় আছে। ধন্যবাদ। আমার মনে হয় ব্রিক্স অফকোর্স একটা ধরেন বিশাল রিজিওনাল কোঅপারেশনের একটা মানে স্পেস, এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আসলে স্পেসে এখনই কি খুব ভালো ব্যাটিং করার জন্য রেডি হয়েছে তা না। সো বাংলাদেশ ওখান থেকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রেজেন্সটা ব্রিক্সের পুরা যে ইয়েটা আছে, স্পেকট্রামটা আছে, ওই স্পেকট্রামের ভেতরে আমার মনে হয় যে বাংলাদেশ এখনও অতটা শক্তিশালী স্পেস ক্রিয়েট করতে পারেনি যে সেখানে সে পলিসিটাকে নাড়াইতে পারবে। সুতরাং বাংলাদেশ অ্যাকচুয়ালি ওখানে যাবে ওই যে হাজিরা দিতে যায় যেরকম ওইভাবেই যাবে, এবং ওই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না এটা তার গুডউইল অ্যান্ড সুইট উইশ। যদি উনি ফিল করে যে উনি মানে বিমস্টেকের চেয়ার হিসেবে যদি মানে সেইভাবে তো দাওয়াত দেওয়া হয়েছে, এখন সেটা উনি বিবেচনা করবেন। দাওয়াত তো আপনি আমাকে দিতেই পারেন, বাট আমারও তো ব্যস্ততা থাকতে পারেন। বাংলাদেশ তো এখন প্রায়োরিটি ভিন্ন, অ্যান্ড বাংলাদেশের যে প্রায়োরিটিটা এই মুহূর্তে আমরা সেটেল করতে পারতেছি না, এটার জন্য দায়িত্ব ইন্ডিয়া, অন্য আর কেউ তো না। আমার মনে হয় এই জায়গায় বরং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দরকার হলে রাশেদ সাহেবের মাধ্যমেই অনুরোধটা পাঠাচ্ছি, যেহেতু ওনার উপদেশ উনি ভালো শুনেন। সেটা হচ্ছে দীনেশ ত্রিবেদীকে একটু গাইড করা দরকার। তাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেয়ালে দেয়ালে যে এই জুলাইয়ের চিত্র আছে এগুলো ওনাকে দেখাইতে হবে। প্রতি সপ্তাহে একদিন দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে যে এই দেয়ালের চিত্রগুলো দেখেন আপনি। তারপরে কি করতে হবে, তারপরে আমাদের জুলাই জাদুঘরে নিয়ে যেতে হবে। এটা একদিন শুধু ইন্ডিয়ান এমবেসির লোকজন যারা আছে তাদের জন্য উন্মুক্ত থাকবে, আর কারোর জন্য না, এবং ওনারা ওখানে ওয়ালে ওয়ালে যাবেন এবং জিনিসগুলো দেখবেন। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জুলাই আহত যোদ্ধাকে ভারতে সরকারি খরচে চিকিৎসায় পাঠাতে চাই আমরা, এবং এই ভিসাগুলা দীনেশ ত্রিবেদী সাহেবের হাত দিয়ে আমরা পাঠাতে চাই। তাহলে না তাদের ডিএনএতে একটা মেসেজ পৌঁছাবে, ঠিক আছে, যে আসলে জুলাইয়ে কি হয়েছিল ওই জায়গায়। ওরা এখন যে লেন্সে দেখতেছে বাংলাদেশকে, ওই লেন্সটা যে ভুল সেটা তো ক্লিয়ার করতে হবে। আর নাহলে ধরেন মন্ত্রী পদমর্যাদা নিয়ে এখানে আসছেন উনি, ওনাকে যদি আপনি এইটুকু না করেন তাহলে ওনার বোধোদয় হবে কিভাবে? অনলি দেন উনি ইন্ডিয়াকে কনভিন্স করতে পারবে অথবা ট্রু মেসেজটা দিতে পারবে। কারণ মাঝখান দিয়ে তো অন্য দেয়ালটা ভেঙে গেছে। এতদিন পর্যন্ত আমেরিকা ইন্ডিয়ার লেন্স দিয়ে বাংলাদেশ দেখতো। সেই সের্গেই গোর, যিনি শুধুমাত্র ভারতে আমেরিকার রাষ্ট্রদূত নন, একই সাথে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, এই প্রথম তিনি কিন্তু ওই চেয়ার ছেড়ে ঢাকায় আসলেন এবং সচক্ষে দেখলেন যে কি ঘটনা ঘটতেছে এখানে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে ভারতের যে লেন্সটা এতদিন ধরে তারা ট্রাস্ট করতো, এটা এখন ট্রাস্ট করতেছে না। ভারতও যখন দেখলো যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া হইয়া চীনে প্রথম চলে গেলেন, গণচীনে ভিজিট করতে চলে গেলেন, সঙ্গে সঙ্গে ভারত কিন্তু আমেরিকায় দ্রুত মেসেজ পাঠাইছে যে চলে গেল কিন্তু বাংলাদেশ চীনের কোলে, ঠিক আছে। এই জন্যই দ্রুত দৌড়ে আসা। এবং আপনি লক্ষ্য করে দেখেন সের্গেই গোর এবার আইসা ওই আকসা নিয়ে কোনো কথা বলে নাই, জেসিমে নিয়ে কোনো কথা বলে নাই। মানে সামরিক নিরাপত্তা চুক্তি যেগুলো আছে এগুলো নিয়ে মুখ বন্ধ, এখন এটা নিয়ে কথা বলার দরকারই নাই। এখন তারা কি নিয়ে কথা বলতেছে? বলতেছে তুমি যদি আমার কাছ থেকে তুলা কেনো
তাহলে ওই তুলা দিয়ে যদি তুমি গার্মেন্টস বানাও, শার্ট বানাও, প্যান্ট বানাও, টি শার্ট বানাও, টাই বানাও, তাহলে আমি তোমাকে 0 ট্যারিফে এটা আমার দেশে বিক্রি করতে দিব। ঠিক আছে? সো টেবিল হ্যাজ শিফটেড। এই শিফটিং টেবিলের ভেতরে এসে আমার মনে হয় বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণের অবশ্যই ভারতের প্রতি একটা জিনিস এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমাদের জনতার দলের পক্ষ থেকে এটা আমরা সবসময় বলি, আমরা কিন্তু ভারতের বিরোধী না, আমরা কিন্তু ভারতের জনগণের বিরোধী না, আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধী। এই আধিপত্যবাদ যদি থামাইতে হয় তাহলে ফার্স্টে দীনেশ ত্রিবেদী সাহেবকে জুলাই জাদুঘর যেটা আছে এটা ভিজিট করাইতে হবে, জুলাই যোদ্ধাদের সাথে তাকে বসাইতে হবে, আহত যোদ্ধাদেরকে দেখতে পাঠাইতে হবে, যারা মারা গেছে তাদের কবরগুলো দেখাইতে হবে। অনলি দেন ইন্ডিয়ান লেন্স উইল চেঞ্জ।